তখন বুঝতে অসুবিধা থাকে না যে সেনা প্রধানের দফতর থেকে বা সেনা প্রধানের ওই দরবার থেকে সশস্ত্র বাহিনীর তরফ থেকে ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আসলে কি বার্তা দিতে চান, বাংলাদেশের বর্তমানের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে দেখছে, তাদের কি বিবেচনা, সেটা যাতে সকলের সামনে একদম পরিষ্কার হয়ে যায়। কারণ মনে রাখতে হবে, বুধবার সেনাপ্রধানের সেই দরবারের আগে, মানে 21শে মের এই দরবারের আগে 20শে মে 3 বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সেনাপ্রধান গিয়ে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ সাক্ষাৎ করে এসে কিন্তু বলে এসেছিলেন যে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমানকে নিয়োগ সশস্ত্র বাহিনী পছন্দ করেনি। সশস্ত্র বাহিনী পছন্দ করছে না যে সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে বা এর নেতৃত্বকে পাশ কাটিয়ে খলিলুর রহমান সেনাবাহিনীর একটি অংশকে কাজে লাগিয়ে আসলে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডোর কিংবা সামরিক করিডোর দেওয়ার কথা বিবেচনা করছেন এবং সরকার সেই কাজে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আসলে সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই সম্পর্ককে একরকমের মানে দুজনের জন্যই একটা অকার্যকর অবস্থা হিসেবে বিবেচনা করা যায়। কারণ দেখুন, স্বাভাবিকভাবে সেনা প্রধানের বা সশস্ত্র বাহিনীর প্রধানদের সশস্ত্র বাহিনীর পুরোপুরিভাবেই প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, সরকার প্রধানের দায়িত্বে যিনি আছেন, তার নির্দেশনা মতো চলা তাদের কাজ বা নির্দেশনা মতো চলাটাই প্রত্যাশিত। কিন্তু 3রা আগস্টের কথা মনে করে দেখুন, আপনাদেরকে আগেও আমি নবরীতা চৌধুরীর বয়ানে মনে করিয়েছি, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে তারা তাদের স্বার্থ এবং তাদের বিবেচনা মতোই কিন্তু সাধারণভাবে সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে। যে কারণে 3রা আগস্ট এই সেনাবাহিনী, এই সেনা প্রধানের নেতৃত্বে আরেকটি সেনা দরবারের সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে তারা ছাত্র জনতার যে আন্দোলন বাইরে চলছে, ইউনূস সরকারের ক্ষেত্রে তারা যখন তাদের অবস্থান পরিষ্কার করলেন এবং জানান দিলেন, তখন দেখুন সেনাপ্রধান খুব পরিষ্কারভাবে তার কর্মকর্তাদের উদ্দেশ্যে তার অফিসার্স অ্যাড্রেসে দরবারে বলছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন, 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই সরকারের মূল ম্যান্ডেট হবে একটা নির্বাচন অনুষ্ঠান, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, সেই প্রত্যাশা নিয়ে। এবং সশস্ত্র বাহিনীর তরফে সেনাপ্রধান তখন সেনা কর্মকর্তাদেরকে এটাও বলেন যে তাদের প্রত্যাশা, তারা মনে করেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যেহেতু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, তারা মনে করেন না যে তাদেরকে অন্ধকারে রেখে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে। জাতীয় স্পর্শকাতর যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেবে যে কোনো করিডোর দেওয়া যায় কিনা, কিংবা বন্দর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া যায় কিনা। এবং এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের উদ্যোগে যে সেনাপ্রধান একথাও বলেন যে মনে রাখতে হবে, দেশের ভূমির কোনো অংশ হারিয়ে ফেললে একবার সেই ভূখণ্ড, সেই জমি আবারও দেশের আওতায় নিয়ে আসা অত্যন্ত কঠিন। তার মানে এই ধরনের করিডোর দিয়ে ফেলে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশের জমি হারানোর শঙ্কার মধ্যে দেশকে ফেলছেন, তেমন শঙ্কাও আছে সশস্ত্র বাহিনীর ভেতরে। কিন্তু তাতে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সত্যি সত্যি সরে এসেছেন রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে? বরং আমরা দেখি 21শে মে যখন সেনাপ্রধান সেনা দরবারে এই নিয়ে আলোচনায় স্পষ্টত সেনা কর্মকর্তাদের তাদের অবস্থান জানিয়ে দিচ্ছেন এবং তাদের মতামত নিচ্ছেন যে অন্য সেনা কর্মকর্তারা কি মনে করেন, তখন বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন ডক্টর ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আর তিনি বলছেন সরকার মানবিক করিডোর দেওয়ার বিষয় বিবেচনা করছে না। হঠাৎ করে মানবিক করিডোরকে নাম পাল্টে তিনি
ত্রাণ চ্যানেল নাম দিয়ে বলছেন। এবং ত্রাণ চ্যানেল আর মানবিক করিডোর যে শেষ পর্যন্ত এক বিষয়, এবং এ দুটোই যে আসলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, কারণ যা প্রথমে ত্রাণ চ্যানেল নামে শুরু হয় পৃথিবীর কোনো দেশে তা শুধু ত্রাণ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। যে দেশ এই চ্যানেল খুলেছে সে দেশকে যুদ্ধের সম্মুখীন করেছে, এবং এই চ্যানেল দিয়ে পরে অস্ত্র মাদক সবই গেছে। এই বিষয়গুলো জানা সত্ত্বেও নিরাপত্তা উপদেষ্টা বলেন না যে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন, বরং বলেন মানবিক করিডোর নয়, ত্রাণ চ্যানেল দিচ্ছি। দেখুন, সেনাপ্রধান সেনা দরবারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি সেনা কর্মকর্তাদের সরাসরি বলেছেন যে আমরা আপনাকে নিরাপত্তা দিলাম, মানে সেনাপ্রধান বলছেন সেনাবাহিনী প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিল, কারণ সেনাপ্রধান 21শে মে আবারও পরিষ্কার করেন যে সেনাবাহিনী কিন্তু 5ই আগস্ট দেশের জানমাল রক্ষার দায়িত্ব নিয়েছিল, এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী 8ই আগস্ট এই ইউনূস সরকার গঠন করে দিয়েছে। কাজেই তিনি বলছেন আমরা আপনাকে নিরাপত্তা দিলাম আর আপনি আমাকে মারার জন্যে বিদেশ থেকে লোক নিয়ে এলেন। মানে সেনাপ্রধান বলছেন তিনি বা তার বাহিনী প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিল, আর প্রধান উপদেষ্টা তাকে সেনাপ্রধানকে মারার জন্য বিদেশ থেকে লোক উড়িয়ে আনলো। ধারণা করা হয় এই কথার মাধ্যমে পরিষ্কার বোঝা যায় যে এর আগে যেই কানাঘুষো ভীষণভাবে জোরালো হয়ে উঠছিল যে খলিলুর রহমানের মাধ্যমে ডক্টর ইউনূস আসলে তার কার্যালয়ে, মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের মাধ্যমে সেনাবাহিনীর একটি অংশকে ব্যবহার করে এই রাখাইন করিডোর দেওয়ার কাজটি এগিয়ে নিচ্ছিলেন, এবং তাদের মধ্যে টিম ওয়ার্ক এতটাই শক্তিশালী হয়ে ওঠে, খলিলুর রহমান আর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুলের মধ্যে সম্পর্কটা এতটাই জোরদার আর বিশ্বাসের হয়ে ওঠে যে জানা যায় ডক্টর ইউনূস এমনকি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে অপসারণ করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নাম প্রস্তাব করে সে চিঠি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব স্বাভাবিকভাবেই সেই কাগজে স্বাক্ষর করেন নাই, কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ, এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত জীবন মৃত্যুর সমস্যা। কারণ শাহাবুদ্দিন চুপ্পু যেই মাত্র বঙ্গভবন থেকে বেরোবেন সেই মাত্র তার জীবন সংকট নিশ্চিত। এই অবস্থায় ধারণা করা হয় ওয়াকারুজ্জামান, এমনকি লেফটেন্যান্ট জেনারেল কামরুলও কিন্তু উপস্থিত ছিলেন সেই সেনাপ্রধানের দরবারে, এই যে বলছেন যে ডক্টর ইউনূস লোক উড়িয়ে এনেছেন বিদেশ থেকে তাকে, মানে সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য। ধারণা করা যায় সেনাপ্রধান আসলে বলতে চাইছেন তাকে অপসারণের পরিকল্পনা করবার জন্য বিদেশ থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনেছেন। সেনাপ্রধানের সেই কথায় তখন সেনা কর্মকর্তারা সমস্বরে বলেন তারা প্রস্তুত, যে কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান নেবেন তারা তার সঙ্গে আছেন। এই অবস্থায় এখন যখন ডক্টর ইউনূস আসলে কোনো বিষয়েই সিদ্ধান্ত না জানিয়ে বা কোনো বিষয়েই তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত না জানিয়ে, মানে রাখাইন করিডোর হচ্ছে না এমন কথা না বলে, কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি তারিখ না দিয়ে বরং 2-3 দিন 4 দিন ধরে নাটক করলেন যে আসলে ডক্টর ইউনূসের পক্ষে এই যে তার রাজনৈতিক দল এনসিপির যে যথেচ্ছাচারের বা যে নানা রকম দাবি, মানে জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে হবে, সংবিধান বাতিল করে ফেলতে হবে, এই দাবিগুলো তিনি পূরণ করতে পারেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি লিখেছেন যে উত্তরপাড়া ভারত এবং আওয়ামী লীগ মিলে কাজ করছে